নাভি দেখা যায় এমন শাড়ি কি না পরলে হয় না? এতটুকু বলেই অন্যদিকে তাকালো সাদাফ। কথাটা শুনে পরি পিছনে তাকালো সাদাফের দিকে। লুচ্ছা বেটা, মেয়ে মানুষ দেখলেই লুচ্ছামি করতে মন চায়। ফালতু ছেলে জানি কোথাকার। চোখ কি কপালে নিয়ে ঘুরিস? আমি কি শাড়ি পরেছি চোখে দেখিস না? সুতি কাপড় পরেছি। আমি পেট বের করে শাড়ি পরি না। আর তুই বলতেছিস নাভি দেখা যায়। আসলে এইগুলো তো সব লুচ্চামি করার ধান্দা। ফাউল ছেলে যত্তসব। কথাগুলো বলেই পরি হন হন করে চলে গেল। সাদাফ আর ওর বন্ধু রওশান হাঁ করে তাকিয়ে আছে। রওশান বলল, দোস, মেয়েটা কে? কি বলছিস ওকে তুই? এতগুলো কথা তোকে বলে গেল কেন? ও শিট, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি রেখা ভেবে মেয়েটিকে কথা বলে ফেলেছি। কি বলছিস? আগে বল রেখা কোথায়? এখানেই তো ছিল, আশেপাশে কোথাও আছে হয়তো। চল দেখি। কোথাও রেখাকে খুঁজে না পেয়ে একটা চেয়ারে বসে পড়ে সাদাফ। বেশ কিছুক্ষণ পর রেখা আসে। কিরে দোষ, বিয়ে বাড়িতে এনজয় না করে এখানে মুখ গোমরা করে বসে আছিস কেন? তোর জন্যই হয়েছে সব রেখার বাচ্চা। রেগে আছিস কেন? কি হয়েছে? কোথায় গিয়েছিলি তুই? আর বলিস না। আদিল বলল, এটা কি শাড়ি পরেছো? সব বোঝা যাচ্ছে মশারির মতো একটা শাড়ি পরেছো। যাও এখনই চেঞ্জ করে আসো। তাই জান্নাতের মাকে বলে এই শাড়িটা পরে আসলাম। তুই কি হলুদ শাড়ি পরেছিলি আগে? হ্যাঁ, কেন বলতো? জান্নাত বলল, তুই কি একটা শাড়ি পরেছিস তা নিয়ে অনেকেই বাজে কমেন্ট করেছে। এখানে আসার পর আমি তো তোকে দেখিনি। জান্নাত দূর থেকে দেখিয়ে দিল। তোর সাথে যাওয়া ধরেছি, এর মধ্যেই রওশনের সাথে দেখা। পরে ওকে সাথে নিয়েই গেলাম। পেছন থেকে তোকে ভেবে অন্য একটি মেয়েকে বলে ফেলেছি নাভি দেখা যায় এমন শাড়ি না পরলে হয় না। পরে অবাক হয়ে বলল, পরে আবার কি? মেয়েটা আমাকে ইচ্ছামতো বকাঝকা করে গেল। পাগল নাকি তুই? ভালো করে দেখে বলবি না কাকে কি বলতেছিস? আর বলেই যখন ফেলেছিস তখন একটা সরি তো বলবি। মেয়েটা আমাকে সেই সুযোগ দিলে তো। মেয়েটার নাম জানিস? তার নাম আমি কি করে জানবো? চিনি নাকি আমি? আচ্ছা, নেক্সট টাইম দেখা হলে সরি বলিস। সব তোর জন্য হয়েছে। সরি দোষ, আর এমন হবে না। সাদাফ, জান্নাত, রেখা, আদিল, রওশন এরা হলো কলেজ লাইফের ফ্রেন্ড। রেখার সাথে আদিলের সম্পর্ক ইন্টার পরীক্ষার পর থেকেই। আদিল একটা ভালো চাকরি পেলেই রেখাকে বিয়ে করে নেবে। সাদাফ আর রওশন বেস্ট ফ্রেন্ড। সেই ছোটবেলা থেকে একে অপরের বন্ধু। দুজনেই এখন নিজেদের বিজনেস নিয়ে ব্যস্ত। জান্নাতের বিয়ের উপলক্ষে আজকে ওর গায়ে হলুদে এসে হয়ে গেল এক এলাহি কাণ্ড। গায়ে হলুদ অনুষ্ঠান শেষে সাদাফ আর রওশন চলে যেতে চাইলেও জান্নাত যেতে দেয় না। জান্নাতের এক কথা, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে থাকতে হবে। অজ্ঞতা সাদাফ আর রওশনও থেকে যায়। রাত প্রায় 2টা। সকলেই গভীর ঘুমে তলিয়ে গেলেও ঘুম আসছে না সাদাফের। এই হলো সাদাফের এক সমস্যা। নতুন জায়গায় কিছুতেই ঘুম আসে না। জান্নাতদের বাসায় আজ যে প্রথম এসেছে এমন নয়। এর আগেও বহুবার এসেছে, কিন্তু কখনো রাত থাকেনি। মাকে খুব মিস করছে সাদাফ। ছাদে গিয়ে মাকে ফোন করে। হ্যালো মা, কি হয়েছে সাধু? এত রাতে ফোন দিলি যে, কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। আসলে তোমার কথা খুব মনে পড়ছিল তাই ফোন দিলাম। পাগল ছেলে, রাতে খেয়েছিস? হ্যাঁ, তুমি খেয়েছো? হুম। বাবা, সবাই খেয়েছে। ওষুধ খেয়েছে তো? হ্যাঁ বাবা। আচ্ছা মা, এখন তাহলে ঘুমাও, আমি সকালে ফোন দেব। আচ্ছা। ফোন কেটে দিয়ে সাদাফ ছাদের এক পাশে রাখা চেয়ারটাই বসে। এখন মনটা বেশ শান্ত লাগছে। মায়ের সাথে কথা বলেছে বলে কথা। এক কথায় সাদাফ ভীষণ মা ভক্ত। ছাদের বাতাস বইছে খুব, তাই সাদাফ আর ঘরে না গিয়ে ছাদেই বসে রইল। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। সকালে সাদাফের ঘুম ভাঙে পানির ছিটায়। সাদাফ চোখ খুলে তাকাতেই দেখে একটা মেয়ে কাপড় ঝাঁকি দিয়ে দিয়ে তারপর দড়িতে দিচ্ছে। সেই পানির ফোঁটায় সাদাফের মুখে গেছে। কিন্তু সেটাতে অবাক হয়নি সাদাফ। সাদাফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির চুলের দিকে। ভেজা লম্বা চুল। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না সাদাফ। আনমনে সাদাফ মেয়েটির চুলের দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা কি ঠিকমতো চুল ঝাড়তে পারে না? কিরকম পানি পড়ছে চুল থেকে। তবে মাশাআল্লাহ, মেয়েটার চুলের কোনো প্রশংসা হয় না। সাক্ষাৎ পরী একটা। যদিও কখনো পরীর মুখটা দেখতে পারেনি। সাদাফের ঘোর কাটে একটা পিচ্চি মেয়ের ডাকে, পরী আপু, পরী আপু। কিরে, এভাবে চেঁচাচ্ছিস কেন? আমাকে সাজিয়ে দিবা না? এত সকালে কিসের সাজগুজ? বারে, তুমি মনে হয় জানো না যে আজ জান্নাত আপুর বিয়ে। জানি তো, কিন্তু বিয়ে তো রাতে শুরু হবে। এখন কিসের সাজ? ধুর, তুমি কিছু বোঝো না। চলো তো, আমাকে সাজিয়ে দিবা। পরীর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাব্বানা। সাদাফ ওদের যাওয়ার পথে তাকিয়ে আছে। মেয়েটার নাম সিরিয়াসলি পরী। কিন্তু এই পরীটাকে কেন জানি চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে।
এই তো সেই মেয়ে যাকে কাল আমি রেখা ভেবেছিলাম। রওশন ছাদে এসে সাদাবকে বলে, তুই এখানে? আর তোকে সারা বাড়িতে খুঁজে মরতেছি। আমি রাতেই এসেছি, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। জানিস সিঁড়িতে না ওই মেয়েটার সাথে দেখা হয়েছে যে তোকে রাতে ঝাড়লো। সাদাব একটু কেসে বলল, পরি? মেয়েটার নাম পরি নাকি? সকালে ওই স্নিগ্ধ ভেজা চুলে পরি লেগেছিল আমার কাছে। যখন স্নিগ্ধ মুখটা দেখলাম তখন মনে হলো মেয়েটা আসলেই পরি। তারপর যখন পিচ্ছে মেয়েটা এসে ওকে পরি আপু বলে ডাকলো, তখন মনে হলো মেয়েটা আসলেই বিশেষ কেউ। দোস্ত, তুই কি আবার ওর প্রেমে পড়লি নাকি? ধুর, কি বলিস? তুই তো জানিস লম্বা চুল আমার দুর্বলতা। বুঝি বুঝি। কিন্তু জানিস রওশন, রাতের পরী আর সকালের পরীটার মধ্যে কত তফাৎ। রাতে কি রাগিনী দেখলাম, আর সকালে একটাই স্নিগ্ধ মায়াবিনী। স্বাভাবিক দোষ। একটা অপরিচিত মেয়েকে ওই কথা বললে রাগ করাটাই স্বাভাবিক, তা ঠিক। কিন্তু মেয়েটা কে? ও কি জান্নাতের কোনো রিলেটিভ নাকি? জান্নাতকে জিজ্ঞেস করতে হবে। ধুর, জান্নাত কি ভাববে ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার ওপর ছেড়ে দে। এখন চল, অনেক কাজ পড়ে আছে। চল। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে সাদাব। রওশন আর আদিল বাড়ির অন্যান্য কাজে সাহায্য করছে, আর রেখা আরও বান্ধবীদের নিয়ে জান্নাতের সাথে হাসি ঠাট্টা করছে। কিছুক্ষণ পর সাদাব দেখতে পেল পরীকে। জান্নাতের মায়ের সাথে কাজে হেল্প করতে চাইছে পরী, কিন্তু জান্নাতের মা দিচ্ছে না। আন্টি, আমাকে কোনো কাজে সাহায্য করতে না দিলে আমি জান্নাত আপুর বিয়েতে থাকবো না বলে দিলাম। পাগল হলি তুই পড়ি? তুই যা, জান্নাতের আরও বান্ধবীরা আছে সবার সাথে পরিচিত হ, গল্প কর, ভালো লাগবে। আমি গুনে গুনে 5টা দিন কলেজ থেকে ছুটি নিয়েছি জান্নাত আপুর বিয়েতে থাকবো বলে। আর সেখানে আমি তোমাকে হেল্প না করে শুধু ঢং ঢং করে ঘুরে বেড়াবো? এত স্বার্থপর আমি? দেখো তো, আমি তোকে এই কথা কখন বললাম? তাহলে দিচ্ছ না কেন কাজ করতে? আচ্ছা বেশ, আমার রুমে গিয়ে দেখবি অনেকগুলো ফুল আছে, ওই জান্নাতের রুমে একটু দিয়ে আয়। ব্যাস এতটুকুই, আগে এইটা কর, পরে কাজ থাকলে আরও দেবনি। সাদা পরীর এমন আচরণ দেখে আরও একবার মুগ্ধ হয়ে যায়। একটা মেয়ে এত লক্ষ্মী হতে পারে? কিন্তু কে এই মেয়েটা? রাব্বানা ওর বয়সী ছোট ছোট বাচ্চাদের সাথে দৌড়ে বেড়াচ্ছে। সাদাফ রাব্বানাকে ডাক দিল, বাবু শোনো তো, আমার নাম বাবু না, আমার নাম রাব্বানা। বাহ, অনেক সুন্দর নাম, থ্যাংক ইউ। পরি তোমার কি হয়? আমার বোন হয়। আপন বোন? আন্টির মেয়ে। রাব্বানার কথা শুনে হাসলো সাদাত। পকেট থেকে 2টা চকলেট বের করে রাব্বানার হাতে দিল। হঠাৎই সাদাতের মনে পড়ল আন্টি না পরীকে ফুলে নিয়ে জান্নাতের রুমে যেতে বলল। তার মানে পরী এখন জান্নাতের রুমে। সাদাপও জান্নাতের রুমের দিকে পা বাড়ায়। জান্নাতের রুমের দরজার সামনে যেতেই জোরে ধাক্কা খায়। না না, কোনো দরজার সাথে না, আর অন্য কোনো মেয়ের সাথেও না, পরীর সাথে ধাক্কা খেয়েছে। সাদাব স্ট্রং থাকায় পড়েনি, কিন্তু পরী নিজেকে কন্ট্রোল করতে না পেরে একদম ফুলের ওপর গিয়ে পড়েছে। মাগো, আমার কোমর গেল। জান্নাত আর রেখা এসে পরীকে ধরে তোলে। পরী সাদাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, লুচ্চা ছেলে, ধাক্কা দিলি কেন? ঘরের উপস্থিত সকলের চোখ যেন চোখের কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে পরীর কথা শুনে। জান্নাত জিজ্ঞেস করলো, পরী তুই কাকে কি বলছিস? চিনিস ওকে? চিনি না আবার, খুব ভালো করে চিনি, অভদ্র ছেলে একটা। আহ পরী, ঠিক মতো কথা বল। ও আমার ফ্রেন্ড হয়। আমাকে কেন ধমক দিচ্ছ তুমি? তোমার ফ্রেন্ড বলে কি 7 খুন মাফ হয়ে যাবে নাকি? আর আমার তো জানা ছিল না যে তোমার লুচ্চা কোনো ফ্রেন্ড আছে। আজীব। কি হয়েছে সেটা না বলে আলতু ফালতু কি বলছিস এসব? কি হয়েছে তা তোমার ফালতু ফ্রেন্ডকেই জিজ্ঞেস করো। কথাটা বলে পরে রুম থেকে বেরিয়ে গেল। সকলেই সাদাফের দিকে তাকালো। মুখটা একদম শুকিয়ে গেছে। করুণ চাহনি দিয়ে সকলের উদ্দেশ্যে বলল, তোরা এভাবে কি দেখছিস? জান্নাত বলল, দোষ কি করেছিলি তুই পরীকে? সাদাফ এবার ওদের সামনে গিয়ে ওদের সরিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে। জান্নাত রেগে বলে, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আরে বলছি, এত তাড়া কিসের? তুই কিছু না করলে পরী কি এভাবে এতগুলো কথা বলে গেল? আমি কিছু করিনি। কিছু বলেছিলাম। কি বলেছিলি? সাদাফ রেখার দিকে তাকালো। রেখা উপস্থিত সকলকে কাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা বলল। জান্নাত সব কথা শুনে খাটে ধপাস করে বসে পড়ল। সাদাফ রে, তুই কি আর কোনো মেয়ে পাস নাই? ভুল মানুষই করে, ঠিক আছে, তাই বলে এমন ভুল? যেভাবে বলিস পরি বাঘ নয়তো ভাল্লুক, কিছু একটা হবে মনে হয়। সেটা কি তুই ওর কথা শুনে বুঝিসনি? আচ্ছা, ও কি হাসতে পারে না? সব সময় এমন হাসতে পারে না, আবার যখন হাসে তখন হাসতে হাসতে গড়াগড়ি খায়। কিন্তু যখন রাগে তখন খবর আছে। খুব রকচটা পরি, কথায় কথায় রেগে যায়। ওর মা ওকে রাগিনী বলে ডাকে। কিন্তু রাগ আর জিদ বেশি হলে কি হবে? মনটাও অনেক ভালো।
খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে। বুঝলাম, কিন্তু ও তোর কি হয়? আমার কিছু হয় না। আমাদের বাসায় ভাড়া থাকে। কারা কারা থাকে? ওর বাবা মা আর পরি। ওর খালামণিরাও আমাদের বাসায় থাকে। লিমা রাব্বানার পরবর্তীত নাম। ওর খালাতো বোন। কিন্তু দোষ, আমি যে ভুল করে কথাটা বলে ফেলেছি তা ওকে কি করে বলবো? কি করে বলবি আবার? মুখ দিয়ে বলবি? বিশ্বাস করবে আমার কথা? মনে হয়তো না। রেখাকে বরং সাথে নিয়ে যাস। রেখা বললে হয়তো বিশ্বাস করবে। আচ্ছা, জান্নাতের বিদায়ের পর্ব শেষ করেই সকলেই বাসায় চলে যায়। বেশ খাটনি দিয়েছে তাই শরীরটাও ক্লান্ত লাগছে সাদাফের। বিছানায় গা এলাতেই চোখে ঘুম এসে পড়ে। সকালে আজান দেওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ল পরি। কিছুক্ষণ ঝিম মেরে রইল। না, আলসেমি করলে চলবে না। ছটপট নামাজটা পড়ে আসি। নামাজ শেষ করে পরি ছাদে গেল। এটা পরির নিত্যদিনের স্বভাব। এ সময় আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে রুমে চলে গেল। কলেজে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় পরির মা বলল, কলেজে যাবি নাকি? জান্নাত না বারবার করে তোকে বলল ওর বউ ভাতে যেতে। তাতে কি হয়েছে মা? বিয়েতে তো ছিলাম। বউ ভাতে যাওয়া লাগবে না। কত মানুষজন আসে, আমার ভাল লাগে না। তাছাড়া কলেজেও যাই না বেশ কদিন হলো। তোর যা ভালো মনে হয়। আমার টিফিন দাও। ব্যাগ ট্যাগ গুছিয়ে পড়ি কলেজে যাওয়ার সময় পেছন থেকে ব্যাগ টেনে ধরলো জান্নাতের মা। সাহস কি তোর বেশি হয়ে গেছে না? ও আন্টি, আমি আবার কি করলাম? কলেজে যাচ্ছিস কেন? ও মা, মানুষ কলেজে যায় কেন? পড়তে তো নাকি? আজকে জান্নাতের শ্বশুর বাড়ি যাওয়ার কথা না? আমি না গেলে কিছু হবে না। চুপ, ঘরে গিয়ে রেডি হয়ে নে। জান্নাতের বন্ধুরা আসবে, ওদের সাথে যাবি। কোন বন্ধুরা? তুই চিনিস ওদের। যা, রেডি হ। অজ্ঞতা পরি কলেজে যাওয়া বাদ দিয়ে জান্নাতের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হতে চলে যায়। রেডি হয়ে এসে দেখে জান্নাতের বিয়েতে যারা এসেছিল তারাই এসেছে। গাড়িতে উঠতে যাবে তখন দেখে সাদাফের পাশের সিটটাই শুধু খালি আছে। সাদাফকে দেখে ভ্রু কুঁচকে ফেলে পরি। আদিল আর রেখা পাশাপাশি বসেছিল। পরি আদিলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি ওই সিটে বসেন তো। কেন পিচ্চি আপু, তুমি বসো। আপনি বসলে কি সমস্যা? না মানে আসলে, থাক আপনার ইয়ে মানে বাদ দিন। পরি রেখার হাত ধরে সাদাফের পাশে বসিয়ে দিল আর নিজে আদিলের পাশে বসলো। উপস্থিত সকলেই হতবাক। সকলের মনে একই কথা, এই মেয়ে ভীষণ সাংঘাতিক। রেখা সাদাফকে ফিস ফিস করে বলল, সাদাফ রে, পরীকে পাশে বসানোর জন্য যে তোর পাশে সিট ফাঁকা রাখলি, কোন কচুটা হলো বল? উল্টো আমার বিএফের পাশে ও বসে আমাকে তোর পাশে বসিয়ে দিল। থাক কান্দিস না, কি আর করার, ওর ভুল ধারণাটা ভাঙতে হবে বুঝলি? কিন্তু কিভাবে? জান্নাতের বিয়ের সব ঝামেলা আগে মিটুক। 5 দিন পর পরি কলেজে যাওয়ার সময় খেয়াল করলো প্রতিদিনই ওর কলেজ ছুটির সময় কেউ একজন বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মাথায় হেলমেট থাকার কারণে জানে না কে সে। প্রথম 2 দিন বিষয়টাকে পাত্তা না দিলে 5 দিন পর একই ঘটনার পুনরাবৃত্তি দেখে কেমন যেন সন্দেহ লাগছে ওর। কিছু না বলেই পরি চলে যায়। পরের দিন সেই ছেলেটাকে দেখে বেশ অবাক হয় পরি, কারণ ছেলেটা সাদাপ, সাথে রেখাও আছে। দুজনেই পরির দিকে এগিয়ে আসছে। পরি চোখ মুখ কালো করে বলল, আপনারা ছেলে ধরার মতো আমার পথ আটকে ধরেছেন কেন? পরির কথা শুনে রেখা ফিক করে হেসে দেয়। হাসির কি হলো? তোমাকে তুলে নিয়ে আমার ভাইয়ের বউ করব বুঝছো? বললেই হলো। রেখা কাজের কথা বল আগে। সাদাফ বলল, আসলে পরি, জান্নাতের গায়ে হলুদের রাতে সাদাফ তোমাকে যে কথাটা বলেছে সেটা আমি ভেবে বলে ফেলেছে। আর তুমিও ওকে ভুল বুঝে বকাঝকা করেছো। তাই সাদাফ তোমাকে সরি বলতে এসেছে। এই সরি বলতে কি 6 দিন ধরে কলেজের সামনে আসতে হয়? ভয় পাচ্ছিল। তাছাড়া তুমি ওর কথা বিশ্বাস করবে নাকি করবে না এটা ভেবে ও একা বলেনি, আমাকে সাথে নিয়ে আসছে। আপনাকে কে বলল রেখা আপু যে আমি এখন কথাটা বিশ্বাস করেছি? পরীর কথা শুনে মুখটা ফ্যাকাশে হয়ে যায় সাদাফের। আমি তোমাকে মিথ্যা বলবো বলো? উনি যখন আপনার বন্ধু তখন আপনি উনার সাফাই গাইতেই পারেন, স্বাভাবিক। সত্যি করে বলছি পরি, আমি তোমাকে সত্যিটাই বলেছি। আচ্ছা, বিশ্বাস করলাম। সাদাফের দিকে তাকিয়ে রেখা বলল, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? সরি বল। ও হ্যাঁ, আমি সত্যিই দুঃখিত আর লজ্জিত পরি। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিচ্ছি জান। তাহলে কালকে আমাদের বাসায় আসবেন। রেখা, কেন? জান্নাত আর ওর স্বামীও আসবে। সাদাফ, রওশন, আদিল, আমি আর তুমি ঘরে মিলে আমরা ছোটোখাটো খাবারের আয়োজন করব। রওশন খুব ভালো রান্না করে, খেলে বুঝতে পারবা। ও, আমি এত খাবার পাগল না আপু, আমি আসছি না। প্লিজ লক্ষ্মী সোনা বোন আমার, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। আর সেখানে জান্নাতও থাকবে। প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না। আচ্ছা। পরের দিন বিকেলে রেখার সাথে রেখার বাসায় যায়। জান্নাত পরীকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে। কিরে, কেমন আছিস?
আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বস। পরীকে বসতে দিয়ে জান্নাত ওর স্বামীর সাথে গল্প জুড়ে দিল। সাদাব বসে টিভি দেখছে, আদিল ফোনে গেমস খেলছে। রেখা সবার জন্য বাড়িতে করে লুডুস এনে দিল। আদিল আর ওর জন্য লুডুস নিয়ে আদিলের পাশে বসে ওরাও লুডুস খেতে খেতে আড্ডা জমিয়ে দিল। পরি শুধু এপাশ ওপাশ দেখছে। লুডুস খেয়ে পরি জিজ্ঞেস করলো, জান্নাত আপু তোমার আরেকটা বন্ধু কই? ও তো রান্নাঘরে রান্না করে। ও লুডুসটা সে কি রান্না করেছে? দারুণ হয়েছে কিন্তু। না রে, লুডুস সাদাফ রান্না করেছে। পরি সাদাফের দিকে তাকিয়ে বাটিটা রেখে বলল, আমি একটু দেখে আসি রওশন ভাইয়া কি কি রান্না করেছে। যা, রান্নাঘরে গিয়ে দেখে রওশন রান্না বান্না নিয়ে ভীষণ ব্যস্ত। রওশন ভাইয়া, পরি তুমি? আমি। এত অবাক হলেন কেন? আমি তো আর আকাশের পরি না যে আপনাকে বশ করে তুলে নিয়ে যাব। আমি মাটিতে গড়া রক্তে মাংসে পড়ি। পরীর কথা শুনে রওশন শব্দ করে হেসে দেয়। এত হাসির কিছু বলিনি আমি। আমি জানতাম তুমি খুব রাগী মেয়ে, কিন্তু এখন দেখছি তুমি অনেক চঞ্চল আর দুষ্টুও। একটু একটু আর কি। তা কি মেনু হচ্ছে শুনি? অনেক কিছু। ভাত, বিরিয়ানি, চিকেন ফ্রাই, ধন্দল ভাজি, ঢেঁড়স ভাজি আর মরিচ ভর্তা। পরি অবাক হয়ে বলল, রওশন ভাই সিরিয়াসলি এত কিছু আপনি একা রান্না করতে পারবেন? হ্যাঁ, কেন? আল্লাহ আপনাকে মনে হয় ভুল করে ছেলে বানিয়ে ফেলেছে। ধুর, কি বলো এসব? সত্যি বলছি, না হলে এত রান্না কোন ছেলে পারে? পারে। ব্যাচেলর থাকলে কত কিছু রান্না পারে ছেলেরা। আপনার বেস্ট ফ্রেন্ডেরা হেল্প করে না? না, আমি করতে দেই না। আমার একাই রান্না করতে ভালো লাগে। তবে তুমি চাইলে আমাকে হেল্প করতে পারো। আমি কিছু মনে করব না। রান্না করার কথা শুনে পরীর হাসি মাখা মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। পরী মনে মনে বলল, আমি আর রান্না কি হলো করবে? বেশি কিছু করতে পারবো না। শুধু দন্দল আর ঢেঁড়স ভাজি করে দাও। না পারলেও পারতে হবে রওশন ভাই। আপনি তো আমাকে চিপা কলে ফেলে দিলেন। যেখানে কেউ আপনাকে হেল্প করলে ভালো লাগে না, সেখানে আপনি যে চাইছেন আমি যেন হেল্প করি। এখন যদি না করি তাহলে মান সম্মান থাকবে না, মনে মনে বলল। হ্যাঁ শিওর। আচ্ছা এখানে দেখো ধন্দল, ঢেঁড়স, কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা আছে। রওশনের ফোন আসায় রওশন কোথায় কি আছে বলে দিয়ে একটু বাইরে গেল ফোনে কথা বলার জন্য। পরি নিজের মনেই বলেছে, পরি রে, কোন কুলক্ষণে তুই রান্নাঘরে আসলি? ধন্দল বাজিতে পানি দিছে তো দিছে, শুকানোর কোনো নামই নেই। চুলার জাল বাড়িয়ে দিয়েছে কিন্তু পানি আর শুকানোর কোনো নামই নেই, বরং পানি বাড়তেছে। সাদাত রান্নাঘরে আসে। আপনি রান্নাঘরে আসছেন কেন? রওশনের আসতে একটু দেরি হবে, তাই আমাকে পাঠালো। তোমার ভাজি করা শেষ হয়ে গেছে? আর ভাজি? পানি তো শুকাচ্ছে না। কি ভাজি? ধন্দল আর ঢেঁড়স ভাজি করতে বলেছে। ধন্দল ভাজি বসিয়েছি কিন্তু পানি শুকাচ্ছে না। পানি শুকাচ্ছে না মানে? ধন্দল ভাজিতে পানি দিছ নাকি? হ্যাঁ, কেন? সাদাব তাড়াতাড়ি কড়াইয়ের ঢাকনা উঠালো। ঢাকনা উঠিয়ে দেখে কড়াই ভর্তি পানি। সাদাব হাসবে নাকি কাঁদবে বুঝতেছে না। শেষে আর না পেরে হেসে দিল। শুধু হাসি না, একদম ফাটানোর মতো হাসি। পরি বোকার মতো তাকিয়ে আছে। এভাবে হাসার কি আছে? সাদাব হাসতে হাসতে বলল, তুমি কত বোকা পরি। তুমি কি জানো না ধন্দল ভাজিতে পানি দিতে হয় না? ধন্দলে এমনিতেই পানি ওঠে। ভাগ্যিস তুমি ঢেঁড়স ভাজি করনি, তাহলে তো ঢেঁড়সেও পানি দিতে। আর এগুলো দেখতে কেমন হতো জানো? নাকের ইয়ের মতো। বলেই আবারও জোরে জোরে হাসা শুরু করলো সাদাব। সাদাফের এমন কাণ্ড আর নিজের বোকামির জন্য মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো স্বরে পরি বলল, নাকের ইয়ের মতো মানে? আরে ঠান্ডা লাগলে নাক থেকে যে পড়ে। এর মধ্যে রওশানও রান্নাঘরে এসে পড়েছে। সাদাফকে এভাবে হাসতে দেখে কারণ জানতে চাই রওশান। পরীর বোকামির কথা শুনে রওশানও যোগ দেয় সেই দম ফাটানো হাসিতে। সাদাব তো ফ্লোরে বসে পড়েছে হাসতে হাসতে, আর রওশান কিচেনের বেসিনে হেলান দিয়ে পেটে হাত রেখে হাসতেছে। পরি কাঁদো কাঁদো মুখ করে একবার নিচে সাদাফের দিকে তাকাচ্ছে, আর একবার সামনে রওশানের দিকে তাকাচ্ছে। রান্নাঘর থেকে এমন হাসাহাসি শব্দ পেয়ে জান্নাতের স্বামী রেখা ও আদিলও রান্নাঘরে আসে। রেখা সাদাফকে জিজ্ঞেস করে, কি রে এভাবে হাসছিস কেন? সাদাফ বা রওশন কেউই কোনো উত্তর দিচ্ছে না। দুজনেই সমান তালে হেসেই চলেছে। শেষমেশ সাদাফ অনেক কষ্টে হাসি থামিয়ে পরীর বোকামের কথা সবাইকে বলে। এবার সাদাফ আর রওশনের সাথে উপস্থিত সকলেই হাসিতে যোগ দেয়, শুধু জান্নাত ব্যতীত। জান্নাতের হাসি পেলেও সে হাসতেছে না। তার কারণ জান্নাত জানে যে পরী রান্না পারে না। জান্নাত এটাও জানে যে পরীর এখন খুব রাগ হচ্ছে, কিন্তু পরী ওদের ওপর রাগ খাটাতে পারবে না।
আর পরীর একটা স্বভাব হলো পরী রাগ খাটাতে না পারলে কান্না করে দেয়। সকলকে এভাবে হাসতে দেখে জান্নাত ঝাড়ি দিয়ে বলল, হচ্ছেটা কি? সামান্য একটা বিষয় নিয়ে এভাবে হাসার কি আছে? জান্নাতের ধমকে সকলে চুপসে গেল, সাথে ভীষণ অবাকও হয়েছে। কারণ বন্ধু মহলে এর চেয়েও সাধারণ বিষয় নিয়ে জান্নাত বেশি হাসতো। আর সেই জান্নাতই কিনা ওদের হাসি থামিয়ে দিচ্ছে। এবার পরী কেঁদেই ফেললো। কেঁদে কেঁদে বলল, আপনারা সবাই প্ল্যান করে এটা করেছেন তাই না? সব আমাকে অপমান করার জন্য করেছেন আমি জানি, এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন। জান্নাত পরীর কাছে এগিয়ে গিয়ে পরীকে জড়িয়ে ধরে বলে, না রে পাগলি মেয়ে, ওরা তোকে অপমান করতে চাইবে কেন? ওরা তো জানে না যে তুই রান্না করতে পারিস না। রওশান তোকে রান্না করতে বলল, আর তুই রাজি হয়ে গেলি কেন? বলিসনি কেন যে তুই রান্না জানিস না? পরী কোনো কথা বলছে না। জান্নাতের কথায় যেন পরী কান্নার বেগ আরো বেড়ে যাচ্ছে। পরীকে এভাবে কাঁদতে দেখে সাদাফের কেন জানি অনেক বেশি কষ্ট হচ্ছে। সাদাফ নিজের মনেই বলছে, এই পরীটাকে হাসতেই মানায়। কিছুক্ষণ কান্নার পর পরী বলল, আমি ঘুমাবো। জান্নাত পরীকে একটা রুমে শুইয়ে দিয়ে রান্নাঘরে আসলো। রওশান, তুই কি রে? তুই তো আমাদের কাউকে তোর কাজে সাহায্য করতে দিস না, তাহলে পরীকে কেন রান্না করতে বললি? সরি জান্নাত, আমি বুঝতে পারি নাই রে যে ও রান্না পারে না। ও কেমন চঞ্চল জানিস তো? ওর চঞ্চলতা ভালো লাগছিল। এখন যে পরী কাঁদছে, এখন খুব ভাল লাগছে তাই না? আর সাদাব, তোকে বলি, এভাবে গড়াগড়ি করে হাসার কোনো মানে হয়? যা বাব্বা, আমি আবার কি করলাম? শোন, পরী মিডল ক্লাস পরিবারের মেয়ে হতে পারে, কিন্তু কষ্ট কি তা ও বোঝে না। পরিবারের লোক যতই কষ্ট করুক, পরীকে একটুও কষ্ট পেতে দেয় না। পরিবারে ছোট মেয়ে পরী সকলের অনেক বেশি আদরের। ওর মা ওকে কখনো রান্না করতে দেয়নি। ওর মা কখনো অসুস্থ হলে ওর বাবা রান্না করতো, তবুও পরীকে রান্নাঘরে যেতে দিত না। তাহলে সে মেয়ে কী করে জানবে যে ধন্দলে পানি দিতে হয় না? আমরা কি এত কিছু জানতাম নাকি দোষ? আচ্ছা বেশ, পরী ঘুম থেকে উঠুক, তারপর সকলে মিলে পরীকে সরি বলবো। সকলেই আরাফের সাথে একমত হলো। রান্নাবান্না শেষ করে টেবিলে খাবার সাজাচ্ছে সবাই। জান্নাতের উদ্দেশ্যে সাদাব বলল, পরী তো এখনো ঘুমোচ্ছে, ওকে তো আবার ফ্রেশ হতে হবে। ওকে গিয়ে ঘুম থেকে তুলি। তুই তুলবি ওকে ঘুম থেকে? যদি পারমিশন দিস আর কি। পারমিশন কোনো ফ্যাক্ট নয়। আমি বলতে চাচ্ছি, তুই ওকে ঘুম থেকে তুলতে পারবি তো? কেন বলতো? কারণ পরী যে ঘুম কাতুরে। চেষ্টা করে দেখতে তো সমস্যা নেই। যা। সাদাব চলে গেল পরীকে ডাকতে। পরীকে ঘুম থেকে ডেকে আর কি তুলবে? সাদাব নিজেই ঘুমন্ত পরীর প্রেমে পড়ে যাচ্ছে। পরী কেমন এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো, এই গরমের মধ্যেও পরী কাঁথা গায়ে দিয়ে রেখেছে। পরীর এমন কাণ্ড দেখে মুচকি হাসলো সাদাব। ফ্লোরে হাঁটু গেড়ে বসলো সাদাব। পরী বাচ্চার মতো ঘুমোচ্ছে। কান্না করার কারণে চোখের পাপড়িগুলো কেমন একজোট হয়ে রয়েছে। সাদাব বেশ আস্তে করেই ডাক দিল, পরী, এই পরী ওঠো। পরীর কোনো সাড়া শব্দ না পেয়ে সাদাব পরীর হাত আলতো করে ধরে ডাকছে, কিন্তু পরীর আর ঘুম ভাঙানোর কোনো নামগন্ধই নেই। 10 মিনিট যাবৎ পরীকে এভাবে ডেকেই চলেছে সাদাব, কিন্তু পরী বেশ আরাম করে ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থাতেই সাদাবের একটি হাত নিজের গালের নিচে রেখে হাতটা পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে পরী। সাদাব মাথায় হাত দিয়ে বসে আছে। আল্লাহ গো, এই মেয়ের যেমন রাগ, তার চেয়েও দেখি বেশি ঘুম। ওকে ডাকতে এসে আমার নিজেরই ঘুম এসে পড়েছে। এতক্ষণ হওয়ার পর যখন সাদাব পরীকে নিয়ে আসছে না, তখন জান্নাত গেল ডাকতে। সাদাবকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে হাসতে হাসতে শেষ জান্নাত। কিরে দোষ, পারলি না পরীকে ঘুম থেকে তুলতে? হাসিস না হারামি, এটা কেমন মেয়ে রে? এরে ঘুম থেকে তোলে কে? দেখ কিভাবে তুলি। জান্নাত বিছানায় বসে পরীকে শোয়া থেকে উঠিয়ে বসায়। পরী একবার বসে আবার শুতে যায়, কিন্তু জান্নাত শুতে না দিয়ে ধরে আস্তে আস্তে নিচে নামায়। হাত ধরে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বলে, ও জান্নাত আপু, আর একটু ঘুমাই, ওয়াশরুমে ঘুমা। ইয়াকসি, পরী দরজা লাগিয়ে দিল। জান্নাত হাসলো, আর সাদাব অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কিরে, এভাবে তাকিয়ে আসিস কেন? পরীকে কি সব সময় এভাবেই ঘুম থেকে তুলতে হয়? সকালে নামাজ পড়ার সময় ও একাই ওঠে। অনেক সময় উঠতে না পারলে ওর বাবা নয়তো ওর মা ডাক দেয়, তখন আবার এক ডাকেই উঠে যায়। কি অদ্ভুত ব্যাপার রে। আচ্ছা, তুই এত কিছু কিভাবে জানলি? ওর মা সময় পেলে বা আমার মা সময় পেলে ওদের রুমে যায়, তখন পরীর এসব কাহিনী বলে। আম্মু পরে আমাকে বলে। বুঝলাম, তুই পরীকে নিয়ে আয়, আমি যাই। আচ্ছা। ধীরে ধীরে কেটে যায় 3 মাস। এর মধ্যে সাদাফের সাথে কয়েকবার কথা হয়েছিল ফোনে, তবে ফেসবুকে টুকটাক ভালোই কথা হয় ওদের। সাদাফও পরীর মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে, কিন্তু এখনও নিজের মনের কথা জানাতে পারেনি সাদাফ।
কুমিল্লা চলে যাওয়ার আগে সাদাফ নিজের মনের কথা পরীকে জানাতে চায়। বলা তো যায় না, আবার কখন কার হয়ে যায় পরী। জরুরি কথা আছে বলে দেখা করতে চায় সাদাফ। সাদাফের কথা মতো নির্দিষ্ট জায়গায় আসে পরী। কি ব্যাপার, কি এমন জরুরি তলব শুনি? বলছি, এই নাও তোমার চকলেট। ধন্যবাদ। ফুচকা খাবে না? এটাতে আবার আমার না আছে নাকি? সাদাফ 2 প্লেট ফুচকা অর্ডার দেয়। ফুচকা বানাতে বানাতে বলে ফেলেন, কি বলবেন, কয়েকদিনের মধ্যে আমি কুমিল্লায় চলে যাচ্ছি। কেন? ওখানে বাবা মা একা, দেখাশোনা করার মতো কেউ নেই। তাই রওশন আর আমি এখানকার বিজনেসটা বাদ দিয়ে একেবারে কুমিল্লায় চলে যাব। বুঝলাম। শুধু এটা বলার জন্যই ডেকেছেন? তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না। তবে কুমিল্লা যাবেন এটা তো আপনি ফোনে বা ফেসবুকেও বলতে পারতেন। সাদাব কিছু বলার আগেই ফুচকা নিয়ে আসে ওয়েটার। পরীর কথাটাকে কাটিয়ে সাদাব বলল, ফুচকা এসে পড়েছে, আগে ফুচকা খাও। পরী ফুচকা খাচ্ছে আর সাদাব আর চোখে দেখছে পরীকে। বিষয়টা খেয়াল করে পরী, এভাবে চোরের মতো দেখছেন কেন? দেখবেন যখন ভালো মতোই দেখেন। পরী বিষয়টা বুঝে ফেলেছে জেনে লজ্জা পায় সাদাব। থতমতো খেয়ে বলে, না মানে আসলে বাদ দেন, আমার মাত্র একটা ফুচকা বাকি, আর আপনি এতক্ষণে মাত্র একটা ফুচকা খেয়েছেন। আচ্ছা সমস্যা নেই, আসেন বদল বদল করি। বলেই পরী নিজের প্লেটটা সাদাবকে দিল আর সাদাবের প্লেটটা নিজে নিল। সাদাব তখন মনে মনে বলল, এভাবে যদি মনটাও অদল বদল করতে। ফুচকা শেষ হওয়ার পর সাদাব বলল, আরও ফুচকা খাবে? না। আচ্ছা চলো নদীর পাড়টায় হেঁটে আসি। ওকে। দুজনে চুপচাপ হাঁটছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় এসে বসলো পরী। বসে পড়লে কেন? বাবারে, এত হাঁটা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, বসেছো ভালো করেছো। চোখটা বন্ধ করো তো। কেন? ধাক্কা দিয়ে আবার পানিতে ফেলে দিবেন নাকি? আমি কিন্তু সাঁতার জানি না। আমার উপর বিশ্বাস নেই তোমার? আছে। তাহলে চোখ বন্ধ করো। পরী চোখ বন্ধ করলো। সাদা পকেট থেকে এক জোড়া নূপুর বের করে পরীর পায়ে পরিয়ে দিল। এবার চোখ খোলো। পরী বসা থেকে উঠে দাঁড়ায়। এসবের মানে কি? চুপ। বাই এনি চান্স আপনি কি আমাকে ভালোবেসে ফেলেননি তো? যদি বলি হ্যাঁ, তাহলে আমার উত্তরটা না হবে। পরী, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি জানি না, কিন্তু বলতে পারি তোমার ওই লম্বা ভেজা চুলের প্রেমে পড়েছি, তোমার ওই চঞ্চলতার প্রেমে পড়েছি, তোমার ঘুমন্ত চেহারায় মায়ায় পড়েছি। ভালোবাসি পরী, বিশ্বাস করো।